ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে আজকে আমরা ফার্স্ট যে ওয়েটা দেখবো সেটা হচ্ছে ব্লক কমেন্টিং। ব্লক কমেন্টিং এর থ্রুতে কিভাবে আপনি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন আপনার সাইটের জন্য। এইখানে কিছু নিয়ম আছে, হ্যাঁ, নিয়মগুলো যদি ফলো না করেন আপনি কখনো ভালো ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন না আপনার সাইটের জন্য। আর যে ব্যাকলিঙ্ক তৈরি করবেন ওটা আপনার সাইটে কোনো কাজেও আসবে না। নিয়মের মধ্যে একদম ফার্স্ট রুলস হচ্ছে এটা, একদম প্রথম কথা যদি বলি, আপনার সাইট হচ্ছে ইউএসএ ফুড নিয়ে। আপনি যদি আপনার সাইটের ব্যাকলিঙ্ক করতে চান ব্লক কমেন্টিং এর থ্রুতে, আপনাকে অবশ্যই আদার্স যে ফুড নিশ বেস সাইট আছে সেইগুলো থেকেই ব্যাকলিঙ্ক নিতে হবে। আপনি চাইলেও ফুড আছে বলে আপনি ফুড বলে যে ব্যাকলিঙ্ক নিতে পারবেন না, এই জিনিসটা একদম মাথায় রাখবেন। কখনো নিশ চেঞ্জ করে আপনারা অন্য কোনো নিশে যেয়ে যদি ব্যাকলিঙ্ক নেন, এক কথায় সেটা স্প্যামি ব্যাকলিঙ্ক হবে এবং এর জন্য গুগল পেঙ্গুইন আপনাকে পেনাল্টি দিতে পারে এবং আপনার সাইট র্যাঙ্কিং আসবে না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে ব্লক কমেন্টিং এর ক্ষেত্রে, আপনাকে আপনার নিশ বেস মানে নিশটাকে বেস করে আপনাকে সেইভাবে কিছু সাইট বের করে নিতে হবে। আগে কথা হচ্ছে আমার কাছে একটা লিস্ট থাকলো যে 100টা সাইটের লিস্ট আমার কাছে আছে, ওকে ফাইন, এখন আমি তাহলে এই 100টা সাইটে ব্লক কমেন্ট করে ব্যাকলিঙ্ক করা শুরু করতে পারি। এখন বিষয় হচ্ছে 100টা সাইটের লিস্ট বের করতে হলেও কিভাবে বের করবো এটা তো একটা নিয়ম জানতে হবে, প্রসেস জানতে হবে, কোনো টুল থাকলে টুলের কথা জানতে হবে। অনেক টুল আছে, হ্যাঁ, অনলাইনে এরকম লিঙ্ক বিল্ডিং এর করার বা লিঙ্ক খুঁজে বের করা, কমেন্ট করার জন্য জায়গা খুঁজে বের করা, এইগুলোর অনেক টুল আছে যেগুলো ইউজ করতে পারে। নর্মালি টুল ইউজ না করে কিছু গুগল সার্চ কমেন্ট ইউজ করেও এটা করতে পারেন। আমি একটা টুল যদি বলি linksearching.com, এই যে টুলটা আছে এই টুলটা দিয়েও আপনারা ফ্রিতে এইভাবে ব্যাকলিঙ্ক খোঁজার কাজটা করতে পারবেন, যে কোথায় ব্যাকলিঙ্ক করব এই কাজটা করতে পারবেন। এটা ফ্রি টুল। নর্মালি কাজ করে কীভাবে একটু দেখেন। মনে করেন আমার একটা ইউএসএ ফুড বা একটু স্পেসিফিক করে দিই স্যান্ডউইচ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডটা লিখতে হবে আগে, কিওয়ার্ডটা লেখার পরে আমি এখানে যাব, এটা আমি কী চাচ্ছি ব্লক কমেন্টিং, তাই না? এই যে ব্লক কমেন্টিং সিলেক্ট করবেন। কোন ধরনের ব্লগে কমেন্ট করতে চাচ্ছেন আপনি চাইলে এখানে সেটাও সিলেক্ট করে দিতে পারেন। এক একটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকে না ব্লগের, এক একটা প্ল্যাটফর্ম যেটা ভিন্ন ভিন্ন হয় সিএমএসগুলো, আপনি যেটা ইচ্ছে দিতে পারেন। আমি ওখানে চাচ্ছি ওয়ার্ডপ্রেস ব্লগগুলো চাচ্ছি, ওকে ফাইন। ব্লগ পোস্ট, আমি ব্লগ পোস্টের সেকশনে যেতে যাচ্ছি, সেখানে যে কমেন্ট করতে যাচ্ছি, সার্চ করবেন। এখন দেখেন সার্চ করার পরে সে আমাকে কিছু সাইডের লিঙ্ক শো করছে, এখানে সাইডের যাওয়ার দিচ্ছে। আপনি এখান থেকে চাইলে একটা দুটো সাইডে যেয়ে একটু জাস্ট দেখি। আচ্ছা, এই দেখেন একদম লাস্টে সে একটা কমেন্ট সেকশন, তাই না? এই যে আমরা একটা পোস্টে গেলাম, পোস্টের লাস্টে আসলাম, আসার পর একটা কমেন্ট সেকশন দেখলাম, যে লিভ এ রিপ্লাই অথবা অ্যাড কমেন্ট এরকমভাবে থাকবে অথবা রাইট এরকম থাকবে। এখন বিষয় হচ্ছে এই যে একটা কমেন্ট সেকশন পেলাম, তার মানে আমার মোটামুটি একটা আইডিয়া চলে আসছে এই সাইডে গেলে আমি কমেন্ট করার পসিবিলিটি আছে। সো আপনি চাইলে, এখন করবো না, আমি দরকার হলে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এইভাবে করে একটা লিঙ্ক লিস্ট তৈরি করলাম, যে আস্তে আস্তে করে আমি পরবর্তী একটা সময় এসে আমি এই সাইডে আসবো, এখানে এসে এই কিওয়ার্ডের জন্য আমি এখানে কমেন্ট করব। এখন বিষয় হচ্ছে কমেন্ট যখন করবেন এইটা একটু মাথায় রাখেন, কমেন্ট করার কিছু নিয়ম আছে। আমরা যেটা বললাম যে এখনকার কিন্তু কমেন্ট করাটার অনেকটা হার্ড হয়ে গেছে আগের থেকে। আগে যেমন ছিল কমেন্ট করলেই লাইক করে দিত, এখন এটা ব্লগ অথর যে সে আগে দেখবে কমেন্ট, তার ভালো লাগলে তারপরে সে আপনার কমেন্টটাকে অ্যাপ্রুভ দিলে দেন দেখাবে। অন্য একটা ব্লগের খুঁজে খুঁজে বের করে কমেন্ট করবো কেন?
আচ্ছা, আপনার সাইটটাকে কয়জনে চেনে? কেউ চেনে না। এখন আমি যেটা বললাম, যদি এমন হয়, সিম্পলি মনে করেন আজকের এখানে আমাদের ক্লাসে মনে করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আসছে, এসে আপনার নাম ধরে ডাকবে, আপনার নাম ধরে ডাকছে, দেখে বলছে যে কেমন আছো তুমি, ঠিক আছে? আমরা সবাই তাকে আজকে এবার চেনে কি করে? স্বাভাবিক একটা মানুষের পরে থাকতেই পারে, কারণ চেনে কি করে? পরে জানা গেল শিক্ষামন্ত্রী কোনো ফ্রেন্ড হোক, কোনো আঙ্কেল হোক, কোনো চাচা হোক, সে হয়তো তার সাথে রিলেটিভ, বা সে সেখান থেকে আপনার কথা জানছে যে আপনি এখানে বেসিক কোর্স করছেন, সেইভাবে আসছে, আপনারা দেখে সেই কথা বলছে। আপনার ভ্যালু কি বেড়ে গেল না? কেন বললো? শিক্ষামন্ত্রী আপনাকে রেফারেন্স করেছে, এখানে তো আমরা দেখেছি। এর কথা কেউ বললে, আপনার সাথে কথা বললে চিন্তা করেই বল। এই বিষয়টা হচ্ছে এরকম, আপনার সাইটকে কেউ চেনে না, নতুন সাইট, আপনি এইখানে এসে আপনার সাইটে একটা দেখেন নিচে একটা স্পেস আছে, জায়গা দিয়েছে ওয়েবসাইট দেওয়ার জন্য। আপনি আপনার ওয়েবসাইটের বা যে লিঙ্কটাকে দিবেন সেই লিঙ্কের অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে যখন এখানে যাবেন বা দিয়ে যাবেন, তখন কি হবে? এর সাইডে যখন গুগল আসবে, যদি এই লিঙ্কটা ডু ফলো করা থাকে, যদি থাকে, যদি না থাকে কিছু করার নেই, অন্য ওয়ে। তাহলে যদি এই লিঙ্কটা ডু ফলো করতে সে দেয়, তাহলে আপনি এখান থেকে আপনার পেজেও গুগল বট চলে যাবে এবং একটা এক্সট্রা ভ্যালু ক্যারি করে যাবে। সেটা বলছিলাম লিঙ্কের পাওয়ার। সো এখন মনে করেন এটা ডু ফলো না, নো ফলো, তাহলে কি লাভ? তাহলে ওটা তো কোনো লাভই নেই। তাহলে না, লাভ নেই সেটা না, এখানেও লাভ আছে। লাভ কি? এখানে আপনি যে এখান থেকে এক্সট্রা কোনো ভিজিটর পাবেন, অ্যাকচুয়ালি এটা বলা ঠিক না, কারণ কমেন্ট সেকশন থেকে আপনি আমি আর্টিকেলই পড়ি না, কমেন্ট সেকশন তো দূরে। কিন্তু অনেকে আছে আবার যারা কমেন্ট সেকশন পড়ে, সেখান থেকে 1% ধরলাম পাওয়ার সম্ভাবনা আছে, যে একটা ভিজিটর হয়তো পেতেও পারে কমেন্ট সেকশন থেকে। লাভ কি? গুগল যে কথা বলেছে, শুধু ডু ফলো না, সে নো ফলো লিঙ্কেও এখন কাউন্ট করে, নো ফলো লিঙ্কেও সে ভ্যালু দেয়। বিষয়টা এরকম, সে যখন আসবে বটটা, সে আমার লিঙ্কে যাক না যাক, আমার লিঙ্কটা তো দেখছে, সে আমার লিঙ্কটা তো পাচ্ছে। বিষয়টা এরকম, আমি রেফার করছি না, কিন্তু বিষয়টা এরকম, মনে করেন সিম্পলি চিন্তা করেন, আপনি একটা ভালো একটা কোনো মনে করেন আপনার কোনো রিলেটিভ ভালো একটা পর্যায়ে আছে, ভালো একটা অফিসে একটা পদে আছে, আপনি সেখানে বেড়াতে গেছেন, আপনি সেই রিলেটিভের পাশে বসা, এখন ওইরকম আদার্স কেউ গেস্ট আসলো, সে কিন্তু আপনার সাথে কথা বললে বা সে ইন্ট্রোডিউস করে দেয়নি যে এ আমার রিলেটিভ বা কিসবগুলো ইন্ট্রোডিউস করে, আপনি জাস্ট বসে আছেন পাশে। এই যে পাশে বসে আছেন, এই জন্য কিন্তু ওইলে পরে যদি আপনাকে বাইরে কোথাও দেখে, আপনাকে এক্সট্রা একটা ভ্যালু দেবে তার অনারে। সো গুগল কিন্তু আপনার লিঙ্কটাকে এইভাবে দেখে যাচ্ছে। তো সে যখন দেখলো এত ভালো একটা সাইটে আপনার একটা লিঙ্ক দেওয়া আছে, এটা কিন্তু সে মার্ক করছে, এইভাবে সে একটা ভ্যালু দেয়। সো আপনাকে ট্রাই করতে হবে যতভাবে পারা যায় একটা ব্যাকলিঙ্ক তৈরি করার, এটাকে তৈরি করতে। কিন্তু কথা হচ্ছে, এই কমেন্ট করার কিছু নিয়ম আছে, যেটা আজকে বলবো, এখন বলার পরে আপনারা প্র্যাকটিক্যাল করবেন এখন। তাহলে ব্যাকলিঙ্ক যে করবো আমরা এখানে কমেন্টিং এর থ্রুতে, কিভাবে কমেন্ট লেখা উচিত আমাদের? প্রথম যে শর্তটা ছিল সেটা হচ্ছে, আমরা আমাদের নিশ বেজে সাইডে যাব, সেটা করেছি আমরা আমাদের নিশ বেজে একটা সাইট বের করেছি। আমাদের কিওয়ার্ড ছিল স্যান্ডউইচ। সো আমরা যে আর্টিকেলটা আসলাম, এটাও একটা ফুড রিলেটেড। এখন বলি, যদি এমন হতো এটা স্যান্ডউইচ না, এটা পান্তা ভাত ইলিশ, সমস্যা নেই, এটাও ফুড, ওটাও ফুড, এখানেও দিতে পারেন। যে পান্তা ভাত ইলিশ খায় তার ইচ্ছা হতে পারে স্যান্ডউইচ খাইতে, স্বাভাবিক। মেইন থিমটা যদি আপনার মিল থাকে, বিষয়টা মেইন থিম যদি ঠিক থাকে, এখানে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি তাহলে দেখলেন যে এমন একটা সাইট পেয়েছেন যেটা আপনি ওকে আপনার থিমের সাথে মিল আছে, আপনার নিশ বেস সাইট, আপনি এখন তাহলে এখানে ব্যাকলিঙ্ক করবেন। তাহলে আপনার ব্যাকলিঙ্ক করার অ্যাপ্রোচটা কি হবে? ফার্স্ট অ্যাপ্রোচ যেটা, যদি সম্ভব হয় তার আর্টিকেলটা পড়েন, যেটা আপনার সময় নাই। এক কথায়, যদি সম্ভব হয় আপনার আর্টিকেলটা পড়েন, যেটা আপনি সময় নেই, পারবেন না পড়তে। আচ্ছা, তাহলে কি করবেন? তাহলে যে কাজটা করবেন, আর কেউ কমেন্ট করেছে কিনা এই পেজে দেখেন, আপনি ফার্স্ট কমেন্টার কিনা আগে এটা ফলো করেন। যদি এমন হয় আপনি ফার্স্ট কমেন্টার না, আরো দুই একজন কমেন্ট করেছে, তাহলে তারা কি ধরনের কমেন্ট করেছে সেটাকে আগে দেখেন। আচ্ছা, যখন কমেন্ট করবেন, ট্রাই করবেন কমেন্টের মধ্যে যে লেখাটার অথর, যে তাকে যে কোনোভাবে হোক তাকে মানে ভালো কোনো কথা বলেন, তাকে উল্লেখ করে কমেন্ট করেন। এখন কথা হচ্ছে, আপনি যখন কমেন্টারকে উল্লেখ করে কিছু লিখবেন বা কমেন্টারকে উল্লেখ করে কোনো কোশ্চেন করবেন,
তখন কি হবে, ওইটা কমেন্টারের দৃষ্টি মানে কমেন্টার বলছি যে অথর আছে, অথরের দৃষ্টি আকর্ষণ করবে। অথর দেখবে যে না, তো এ তো আমার লেখাটা নিশ্চয়ই ভালো পড়েছে, এ আমাকে উল্লেখ করে একটা কমেন্ট করেছে, যেহেতু কমেন্টটা আমার লাইক করা উচিত। প্রথম চিন্তা তার এখানে আসবে, যেহেতু কমেন্ট যে করেছে কমেন্টের মধ্যে আমার নামটা উল্লেখ করেছে সে, সো আমার এই কমেন্টটা লাইক করা উচিত। কিন্তু বিষয়টা এরকম না, যদি এমন থাকে শুধু নাম উল্লেখ করছে, একটা থ্যাংক ইউ দিয়ে দিয়েছে, খুব ভালো লেখা হয়েছে তোমার, শেষ, এইরকম কমেন্ট করবে না। অ্যাটলিস্ট 2 থেকে 3টা লাইন লেখেন। একটা লাইন তাকে উইশ মানে কি বলে, তাকে আপনি কিছু ভালো কথা বলেন, তাকে কিছু ভালো কমেন্ট করেন, আর তারপরে 2-1টা লাইন লেখেন এই লেখাটাকে বেস করে কিছু। যদি এমন মনে হয় এই লেখাটাকে মানে কমেন্টের থ্রুতে কোনো কোশ্চেন করা যায় অথরকে, তাহলে কোশ্চেন করেন। যদি সময় থাকে বেটার হয় এটা, আপনি অ্যাটলিস্ট প্রত্যেকটা লেখার শুরুর দিক পড়লে বোঝা যায় কিছু, প্রথম প্যারাটা অন্তত পড়েন, তাহলে পুরা থিকটা নাও কিছু বুঝবেন আপনি। সো ওইটুকু বুঝে এখানে একটা কমেন্ট করেন। কমেন্টের যদি সাইজ বলি, যে কমেন্টের ক্যারেক্টার বা ওয়ার্ড লিমিটেশন না, কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড লিমিটেশন নাই, কিন্তু ভালো ভালো দেখা যায় কমেন্টার যারা, ভালো ভালো নাম করা কমেন্টার যারা আছেন, তাদের কমেন্ট সাধারণত মানে ওই আর্টিকেল পড়লে যা জ্ঞান আসে, কমেন্ট করলে ধরা যায় তার থেকে বড় বেশি জ্ঞান চলে আসে। যেহেতু আপনার উদ্দেশ্য অ্যাকচুয়ালি ওইরকম কিছু না, তো আপনি অ্যাটলিস্ট না, সারমর্মটা বিষয় না, সারমর্ম লিখলে তো আপনার সারমর্ম দিয়ে কি করবে সেটা, অ্যাটলিস্ট ট্রাই করবেন এইখানে কমেন্টারকে যখন কিছু বলছেন তার লেখা বিষয়ে কিছু বলার চেষ্টা করা। সোজা কথা, মেইন টার্গেট এটা, কমেন্টারকে নামটা উল্লেখ করে তার লেখা বিষয়ে কিছু কথা বলবেন। তাকে তো অবশ্যই তার লেখার জন্য ধন্যবাদ জানাবেনই, অবশ্যই এটা জানাবেন। পাশাপাশি কমেন্টারকে উল্লেখ করে আর কিছু যদি জানার থাকে আপনার, সেগুলো জিজ্ঞেস করেন। যে বিষয়টা এরকম, তুমি স্যান্ডউইচ নিয়ে লিখেছো, খুব ভালো লাগছে আমার পড়ে, আমার দেখে খেতে ইচ্ছে করতেছে, তুমি যদি স্যান্ডউইচের পাশাপাশি একটু বার্গার নিয়েও লিখতে, আমার হাতে বেশি ভালো লাগতো। এরপরে তাহলে বার্গারটাও জানতাম কীভাবে বার্গার তৈরি করতে হয় বা বার্গার খাইতে হয়। এরকম করার জন্য কিছু ওয়ে বের করার জন্য আমরা যখন ইউজ করে করছি, একটা প্যারাগ্রাফ পড়লে 40টা প্যারাগ্রাফ লেখা। এখন এই নরমাল কমেন্টিং এর 2টা লাইন যদি আপনারা না লিখতে পারেন, তখন তো কিছু করার নাই। তখন একটা কাজ আছে, হ্যাঁ একটা ভালো জিনিস আছে, ফ্রিল্যান্সার হায়ার করবেন কমেন্টিং করার জন্য, কোনো চিন্তা নেই, ফ্রিল্যান্সার হায়ার করবেন, সে কমেন্টিং করে দেবে আপনার সাইটের জন্য। আপনারা যদি চান যে আমরা কোনো টুল ইউজ করবো না, আপনার টুল না ইউজ করে সরাসরি এই থ্রুতে, এই যে কিভাবে আপনি রিলেভেন্ট ব্লগ খুঁজে পাবেন, সরাসরি এই থ্রুতে যেও করতে পারবেন। এইখানে দেখেন এইগুলো হচ্ছে প্রত্যেকটা, এই যে অ্যাড কমেন্ট লেখার পর ইওর কিওয়ার্ড, তারপর অ্যাড কমেন্ট লিখবেন, তারপর আপনার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন গুগলে, সে অ্যাড কমেন্ট রিলেটেড যত পেজগুলো আছে, যে পেজে অ্যাড কমেন্ট কথাটা আছে সেই পেজ আপনার সামনে নিয়ে আসবে। সো এই যে কিওয়ার্ডগুলো আছে, এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড আছে, আপনি চাইলে এইগুলো ইউজ করেও নর্মালি সার্চ করতে পারেন, যেটা আপনি টুল না হলেও হবে, আপনি কোনো টুলে ইউজ করতে না চাইলেও করতে পারবেন। তো আপনারা যদি চান এখান থেকে ইউজ করতে, সেটা ইউজ করতে পারেন। আর যদি কেউ টুল ইউজ করেন, তো টুল ইউজ করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সো এবার আমরা এভাবে কিছু ফার্স্ট কাজ হচ্ছে, তাহলে আপনি আপনার নিশ বেজে একটা লিস্ট তৈরি করবেন, একটা 50টা 60টা বা 100টা এরকম একটা লিস্ট তৈরি করবেন সাইডের, যেখানে আপনি ব্লগ কমেন্ট করবেন। এখন কথা হচ্ছে, আমি লিস্ট তৈরি করলাম, লিস্ট তৈরি করার সাথে সাথেই ঝাঁপায় পড়লাম যে যুদ্ধে ঝাঁপায় পড়ো সৈনিক, আজকের এই দেশ জয় করবো, ঠিক আছে? তো ওই একদিনে যদি ওই 100টা করে ওঠেন, যে বিষয়টা এরকম, আমি শুরু করেছি সকাল থেকে রাত 10টায় উঠছি, হ্যাঁ আজকের কাজ করছি, 100টা ব্যাকিং করা শেষ আমার সারাদিনে, এইটা স্প্যামি। আপনি এমন কোনো রিনাউন্ড পারসন না যে আপনাকে একদিনে 100টা ব্যাকলিংক কেউ দিয়ে দেবে। গুগল বুঝতেছে এটা আপনি কি করে করছেন। সো এক কথা, এটা স্প্যামি, এই কাজটা করা যাবে না। আপনাকে সব কিছু মিক্সড করে করতে হবে, যে আজকের ব্যাকলিংক করবে চিন্তা করছেন, ওকে ফাইন, 5টা করেন, 10টা করেন, কালকে আবার এসে করেন, এইভাবে করবেন। আচ্ছা, এবার যখন ব্যাকলিংক এইভাবে করবেন, ব্যাকলিংক করার সময় যেটা বললাম যে অবশ্যই কমেন্টটা লেখাটা অনেক গুরুত্বপূর্ণ। কমেন্ট লেখাটা যদি ভালো না হয়, পাবলিশার যে আছেন এখানে, সে কখনোই আপনার কমেন্টটাকে অ্যাপ্রুভ করবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। কমেন্ট লেখার সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার যে অথর আছে এখানে, অথরের নামটা উল্লেখ করতে, লেখা আপনার কমেন্টের মধ্যে। কমেন্টে যে ইমেলটা ইউজ করবেন, বেটার হয় আপনি সবগুলো কমেন্টের জন্য একটা নির্দিষ্ট ইমেল চুজ করে রাখেন, যে ওই ইমেলটা দিয়ে আপনি প্রত্যেকটা কমেন্টে, কারণ ইমেল দিতে হবে আপনাকে, ওই একটা ইমেল দিলে হবে কি, অনেক সময় ভ্যারিফাই লাগে, ভ্যারিফাই করতে হয় কমেন্টে অ্যাপ্রুভ করাতে হলে ভালো ভালো সাইডে, তখন ওই ইমেলটা দিলে আপনি সরাসরি ওই ইমেল থেকেই ভ্যারিফাই করাতে পারছেন।
সব কমেন্ট করতে গেলেই যে ওয়েবসাইট পাবেন তা না, অনেক জায়গায় ওয়েবসাইট পাবেন না, ব্যাকলিংক দেওয়ার জায়গা থাকবে না, সো সেইখানে কমেন্ট করলেও ব্যাকলিংক পাবেন না, বিষয়টাই নরমালি। আর যখন কমেন্ট করবেন, কমেন্ট করার সময় যদি এমন হয় যে আসলে আমার দরকার ডু ফলো ব্যাকলিংক, কিন্তু আমি তো এখানে বুঝতে পারছি না যে ডু ফলো দিবে না নো ফলো দিবে, কিভাবে বুঝবো? সো এই ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে এসইও কোয়ার্ক যে টুলটা আছে আমরা ইউজ করতে পারি। এই যে আমাদের এসইও কোয়ার্ক যে টুলটা ছিল, এই টুলটাকে ইউজ করলে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে এইটা লিঙ্কটা ডু ফলো আছে না নো ফলো আছে। কিভাবে বুঝতে পারবেন? এই দেখেন আমি একটা পোস্টে আসলাম, এখানে আমার ওই প্লাগইনটা দেয়া আছে, এসইও কোয়ার্ক এই প্লাগইনটা দেয়া আছে। এই দেখেন, এই যে দেখছেন এই কাটা আসছে না, এই যে লিঙ্কগুলো কাটা চিহ্ন আসছে, এর মানে এগুলো সব নো ফলো ব্যাকলিঙ্ক। এখন এই জিনিসটা দেখানোর পরে যখন আমি পরীক্ষা হল জিজ্ঞেস করছিলাম একদিন যে ডু ফলো নো ফলো পার্থক্য কি, স্যার লিঙ্কের উপর কাটা চিহ্ন থাকবে, কারণ তার কথা হচ্ছে লিঙ্কে কাটা চিহ্ন থাকবে সেটা নো ফলো। তো এইটা জিনিসটা আমার এরকম কখনো বলে দেন না কারোর সামনে যে লিঙ্কে কাটা চিহ্ন থাকবে তাহলে এটা নো ফলো, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে ডু ফলো নো ফলো কি এটা যেহেতু বোঝেন, এখন এই টুলটা ইউজ করলে আপনারা ওইখানে গেলেই বুঝবেন যে আসলে সে ডু ফলো দিচ্ছে না নো ফলো দিচ্ছে। এখন কথা হচ্ছে যদি ফার্স্ট কমেন্টার আপনি না হন তাহলে কিভাবে বুঝবেন? আপনারা যেখানে কমেন্ট করতে যাবেন সেখানে আগে দেখবেন কেউ কমেন্ট করেছে কিনা আপনার আগে। যদি কেউ কমেন্ট করে তার কমেন্টটা দেখেন, তার কমেন্টের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে যদি কেউ কমেন্ট করে থাকে সে তো লিঙ্ক দিয়েছে, অবশ্যই লিঙ্ক দিয়েছে সে, তো তার লিঙ্কটা কি এইভাবে আসছে কিনা নো ফলো ডু ফলো ওটা দেখেন, তাহলে বুঝে যাবেন। আর যদি এমন হয় আপনি ফার্স্ট কমেন্ট করতে গেছেন ওইখানে, তাহলে যেটা করবেন প্রিভিয়াস কিছু পোস্ট দেখেন, তাহলে এই সাইডে প্রিভিয়াস কিছু পোস্ট দেখেন, কারণ সেখানে অবশ্যই কেউ কমেন্ট করেছে, ওইখানে গেলেই বুঝবেন যে এই লিঙ্কটা ডু ফলো দিচ্ছে না নো ফলো দিচ্ছে। বিষয়টা বোঝা গেছে যে কি করে বুঝবেন যে নো ফলো দিচ্ছে না ডু ফলো দিচ্ছে? এই সাইডে এইভাবে করে বুঝতে হবে। আর সব কিছু আপনাকে তারা বলে বলে দেবে না, কিছু কিছু আপনাকে করতে হবে। তো এইভাবে করে আপনারা চেক করে নেবেন যে সে ডু ফলো লিঙ্ক দিচ্ছে না নো ফলো দিচ্ছে। আর একটা বিষয় বলি, যখন আপনারা এই ব্যাকলিঙ্ক করা অফ পেজের কাজ শুরু করবেন, প্রত্যেকটা ডকুমেন্ট মেনটেন করেন। হতে পারে আজকে এই সাইট থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়েছেন, সাইটের অবস্থা ভালো, একটা ব্যাকলিঙ্ক নিয়েছেন, ভালো কথা। এটা কি এই যে সাইডে একটা ব্যাকলিঙ্ক নিলেন এখান থেকে, এটা যদি একটা লিঙ্ক ফার্মে পরিণত হয় দেন তখন কি করবেন? তখন তো এটা একটা স্প্যাম ব্যাকলিঙ্ক, তখন তো আপনার এই লিঙ্কটাকে সরাতে হবে, তাহলে তো আপনার সাইটকেও গুগল পেঙ্গুইনের আন্ডারে পড়বে, সে পেনাল্টি দেবে। বুঝে নিবে। আচ্ছা, লিঙ্ক ফার্ম কি? মানে শুধু লিংক আর লিংকই থাকবে, অনেক লিংক জড়ো হবে। ফার্ম কথাটা আছে এক কথায় বলতে হয়, মুরগির ফার্ম। হ্যাঁ, আচ্ছা। সো লিঙ্ক ফার্ম হচ্ছে এরকম যে একটা কমেন্ট মানে কমেন্ট সেকশনে এসে দেখা গেল মানে 100-200 জন লোক কমেন্ট করেছে, আলটিমেট গোল কমেন্ট করানো, এখানে আলটিমেট গোল ব্যাকলিঙ্ক দেওয়া। দেখা গেল ভালো একটা ব্যাকলিঙ্ক দেওয়ার অপরচুনিটি ছিল, সবাই এসে ঠেসে ব্যাকলিঙ্ক দিচ্ছে, কোনো থামাথামি নেই, যে যেরকম পাইছে থ্যাঙ্কস ব্যাকলিঙ্ক, হ্যালো ব্যাকলিঙ্ক, নাইস রাইট ব্যাকলিঙ্ক, বা সুন্দর লিখেছো, ভালো লিখছো, তুমি আরো লেখো, পয়সা থাকো, ভবিষ্যতে আরো লেখা দাও, মানে প্রত্যেকটা কথা ব্যাকলিঙ্ক আসছে না। তো এই টাইপের যে জিনিসগুলো আসছে, এইগুলা করলে হয় কি মানে লিঙ্কের একটা ফার্ম তৈরি হয়ে যায়, সোজা কথা, মানে খালি ব্যাকলিঙ্কের একটা তৈরি। ওইখানে যখনই গুগল পেঙ্গুইন দেখে এই ধরনের কোনো লিঙ্ক ফার্ম, তখনই সে ওইটাকে একদম যে কটা লিঙ্ক ভিতরে থাকে প্রত্যেকটা লিঙ্কের থ্রুতে সে দেখে কোন সাইটের সাথে লিঙ্ক করা, ওই সাইটটাকে তখন নেগেটিভ একটা ফিডব্যাক দেয়। তো পপুলার সাইটগুলোতে 2-3 লিঙ্ক হতেই পারে। পপুলার সাইটের কথা আলাদা, আমি আগেও একটা কথা বলছি, পপুলার যে পপুলার সে পপুলার একটা সাইটে ভালো একটা টপিক নিয়ে আলোচনা শুরু হলে ওই টপিক আলোচনা ভিত্তিক কথা একটা জিনিস, এমনি নর্মালি লিঙ্ক দেওয়া এক জিনিস, ইন্টারনেট মানে আপনি ওই লেখাটা দেখে ইন্টারেকশন ক্লিয়ার হয়ে যায় তখন, ঠিক আছে? আপনার যেমন ফোরাম সাইটগুলো যাবেন, ফোরাম সাইটে যদি কখনো যান কেউ, ফোরাম সাইটে কিন্তু একটা আলোচনা শুরু হলে ওই চলতে থাকে, কন্টিনিউ চলতে থাকে আলোচনা, কারণ ওখানে একটা আলোচনা এটা হয় এরকম, সো ওটা আলাদা বিষয়। এইখানে পপুলার যে ভালো ভালো সাইটগুলো আছে, একটা ভালো লেখা আসলে তার নিচে অনেক কমেন্ট পড়তেই পারে, স্বাভাবিক, কিন্তু তাই বলে এই না যে এক জায়গায় আপনি এরকম যে লেখা আসলে কমেন্টের কিছু নাই, ওই যে যেটা বললাম অনলি থ্যাঙ্কস, হাই, হ্যালো এইসব দিয়ে কমেন্ট করছে, তো এগুলো ঠিক না। আচ্ছা, সো লিঙ্ক ফার্ম এটা কি বলে, যেখানে আপনার কারণ ছাড়া কোনো রিজন ছাড়াই হিউজ আকারে লিঙ্ক তৈরি হয়ে গেছে, সে কথা কমেন্টের থ্রুতে অনেকগুলো লিঙ্ক এসে জমা হয়ে গেছে, সো এটাকে তখন লিঙ্ক ফার্ম হিসেবে গুগল ওটাকে দেখে। বিষয়টা আবার বলি, রাতের বেলায় 10টার সময় আপনি এখান থেকে ক্লাস করে বের হয়েছেন, বাসে করে যাচ্ছেন, বাসায় বইতে যখন ঢুকছেন 4-5টা ওখানে বসে করছিল,
মানে কি বলে পুলিশ মামারা ঠিক ওই টাইমটাই চলে আসছে, আপনি তাদের ঠিক পাশে এসে দাঁড়াইছেন কেমন। এখন বোঝেন বিষয়টা কি। লাঠির বাড়ি যেটা ঠিক আছে, লাঠির বাড়ি দিয়ে একটা আপনাকে তখন দেবে, কিন্তু কেউ দেখবে না, দিয়ে তারপরে তো বলবে ও বাবা তুমি এটা আচ্ছা যাও, দুইটা বাড়ি খাইছেন আপনিও। গুগল যখন দেখবে না ওর মাঝে তুমি আসো, নাই যাও লিংক। এখন বিষয় হচ্ছে ব্যাকলিংক তাহলে তৈরি করতে হয় কিভাবে, প্রসেসটা বললাম। হ্যাঁ, ব্লগ কমেন্টিং এর থ্রুতে। এখন কথা হচ্ছে যদি এমন হয় যে আমি যেখানে লিংকটা করলাম এখানে একটা লিংক ফার্ম তৈরি হয়ে গেছে, এই কারণে আপনাকে বলা যে প্রত্যেকটা একটা সিঙ্গেল লিংক যেদিন করবেন কোন সাইট থেকে লিংক করছেন একটা ডাটাবেস মেনটেন করেন। কিরকম একটা এক্সেলটা আপনি অ্যাটলিস্ট ফার্স্টে লেখেন লিংকের, মানে যে সাইট থেকে লিংকটা নিচ্ছেন ওই সাইটের ইউআরএলটা দেন ফার্স্টে, পাশে সাইডে যদি পেজ র্যাঙ্ক থাকে বা কিছু দেখেন যে ভ্যালু অ্যাডেড থাকে ওইটা দেন যে পেজ র্যাঙ্ক এত 1 বা 2 বা পেজ র্যাঙ্ক নাই, ঠিক আছে ফাইন। এবার ওই পাশে আবার একটা কলাম রাখেন যে আপনি যে পোস্টটাতে লিংক করেছেন ওই পোস্টে একটা ইউআরএলটা পাশে রেখে দেন দরকার হলে। দেন এরপর আবার লেখেন যে আপনার লিংকটা ওইখান থেকে কোন ধরনের লিংক পেয়েছেন, ডু ফলো না নো ফলো। দেন হবে কি ওই সাইট থেকে একটা ব্যাকলিংক নিয়েছেন, আপনি কি জীবনে আর ব্যাক করবেন না সাইডে, অবশ্যই এখানে থেকে আরো ব্যাকলিংক নিতে পারেন। সো যদি এমন হয় যে না আপনার কাছে 1000 একটা লিস্ট আছে এরকম যেখানে 200টা আছে যেটা ডু ফলো লিংক দেয়, সো আপনার কি কোনো কষ্ট হবে পরে 200টা ব্যাকলিংক পেতে ডু ফলো? আপনি যখনই ডু ফলো ব্যাকলিংক দরকার হবে ওই 200টা সাইটে যাবেন, কুইকলি ভিজিট করে 200টা ব্যাকলিংক নিয়ে চলে আসবেন। এই জিনিসটা হচ্ছে ডকুমেন্ট মেনটেন করা। এরপরে একটা আপনারা লিস্ট মেনটেন করবেন যেখানে আপনারা এইভাবে করে লিস্ট করবেন। আর যখন ব্লগ কমেন্ট করা শেষ হয়ে যাবে অনেক জায়গায় অটো অ্যাপ্রুভ দেওয়া থাকে, আবার অনেক জায়গায় অটো অ্যাপ্রুভ দেওয়া থাকে না, যেখানে কিনা আপনাকে ওয়েট করতে হয় অ্যাপ্রুভাল পেতে। সো যদি এমন থাকে তাহলে দেন আপনি আপনার যে ডকুমেন্টটা তৈরি করেছেন ডকুমেন্টের পাশে লিখে রাখেন যে পেন্ডিং অবস্থায় আছে অথবা অ্যাপ্রুভ হয়নি এখনো, নট অ্যাপ্রুভ। যেদিন অ্যাপ্রুভাল দিয়ে দেবেন লিখে দেন যে আজকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, পাশে একটা টাইমও কাউন্ট করেন যে সাধারণত কত সময় নিল অ্যাপ্রুভ করতে, এই কারণে লিঙ্কটাকে রাখতে হবে। আচ্ছা, সো আমরা ব্লগ কমেন্টিং এর থ্রুতে কিভাবে ব্যাকলিংক তৈরি করা যায় এর প্রসেসটা জানলাম। এখন সেটা নো ফলো হতে পারে, ডু ফলো হতে পারে। কোন কোন জিনিস মেনটেন করতে হবে এটা আমরা বুঝলাম যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের নিশ অবশ্যই সেম থাকতে হবে, টপিক যেন সেম হয়। দ্বিতীয় কথা হচ্ছে যদি এমন হয় যে 20-30 জন ব্লগ কমেন্ট করে ফেলেছে তারপরে যে ওখানে ব্লগ কমেন্ট করার কোনো অর্থ হয় না, ওখানে করবেন না। সবচেয়ে বেটার হচ্ছে আপনি ফার্স্ট কমেন্টার হন, এটা হচ্ছে বেটার। আর যখন আপনি ফার্স্ট কমেন্টার হবেন তখন ওই যে সমস্যা ফেস করবেন যে ডু ফলো না নো ফলো বুঝবেন না, প্রিভিয়াস কোনো পোস্ট দেখেন, সেই পোস্টে যারা ব্যাকলিংক করেছে সেটা দেখেন। সো ওইখানে দেখলে বুঝতে পারবেন যে ওই লিঙ্কটা ডু ফলো না বা নো ফলো কোনটা ছিল। এবার কথা হচ্ছে একটা ব্লগ সাইটে যখন আপনি কোনো কমেন্ট করবেন, কমেন্ট করার সময় অবশ্যই অথরকে উল্লেখ করে কমেন্টটা করবেন এবং কমেন্টটা অ্যাটলিস্ট 2 থেকে 3 লাইন লিখবেন, একদম শর্ট কোনো কমেন্ট লিখবেন না। 2 থেকে 3 লাইন, বা সবচেয়ে ভালো হয় যদি আপনি তার লেখাটা পড়ে কিছু আইডিয়া নিয়ে কমেন্ট করেন। যদি সেই সময় না থাকে অ্যাটলিস্ট তার লেখার ফার্স্ট প্যারাটুকু পড়েন, পড়লেও কিছু একটা আইডিয়া আসবে। কমেন্ট অ্যাপ্রুভ হলো কিনা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ যদি আপনার কমেন্ট অ্যাপ্রুভ হয় তাহলে এর পরবর্তীতে যখন আপনি আবার এই সাইডে লেখা দিবেন বা কমেন্ট দিবেন সেটা দ্রুত অ্যাপ্রুভ করবে। একটা পর্যায়ে এমন হয়ে যায় যে আপনি একটা সাইডে 4-5টা কমেন্ট অ্যাপ্রুভ করেছে, দেন তারপরে আপনার কমেন্ট দেখলে তারা ওটা করবে না, তো ওটাকে দেখলেই তারা অ্যাপ্রুভ করে দেবে, এটাই নিয়ম। বিষয়টা এরকম না যে পরিচিত হয়ে গেলে যা হয়। সো এইভাবে করে আপনাদের ব্লগ কমেন্ট করতে হয়। এখন আপনারা এই কাজটা প্র্যাকটিক্যাল করবেন। আচ্ছা, ব্লগ কমেন্ট যখন করবেন, ব্লগ কমেন্ট করার সময় আপনাদের যখন একটা দেখবেন নাম দেওয়ার জায়গা আছে, নাম, নেম চাই, ইমেল চাই, ওয়েবসাইট চাই। সাধারণত এই 3টা জিনিস অলওয়েজ কমন থাকে, নেম, ওয়েবসাইট আর হচ্ছে ইমেল, এবং তার সাথে একটা কমেন্ট করার স্পেস, এই 4টা জিনিস জায়গা দিবেন। এখন কথা হচ্ছে তাহলে এখানে আপনি যদি ওয়েবসাইট দেন, ওয়েবসাইটটা কীভাবে আসবে? ওয়েবসাইটটা কি সরাসরি আপনার ওই লেখার মধ্যে চলে আসবে নাকি ওটা দেখা যাবে ভিজিবল হবে না, অ্যাঙ্কর টেক্সট যে করে দেবে আসে? সাধারণত নর্মালি ক্ষেত্রে যেটা হয় ওয়েবসাইটটা অলওয়েজ অ্যাঙ্কর টেক্সট করে আসে আপনার নাম যেটা দেন নামের সাথে। এই ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম আছে। অনেক এক্সপার্ট যারা আছেন তারা এখানে সাজেস্ট করে এটা যে আপনি ব্লগ কমেন্টিং এর সময় আপনি আপনার নামটাকে ইউজ না করে আপনার কিওয়ার্ডটাকে ইউজ করেন। এখানে নামের জায়গায় কিওয়ার্ড দেন, তাহলে কি হচ্ছে ওই কিওয়ার্ডের এগেইনস্টে অ্যাঙ্কর টেক্সট তৈরি হচ্ছে আপনার পেজের সাথে। এই ক্ষেত্রে আপনার পেজকে হয়তো একটা এক্সট্রা ভ্যালু দেওয়া হবে।
হ্যাঁ, এই পদ্ধতিটাও ভালো, কিন্তু তাই বলে সব সময় এই কাজটা করা ঠিক না। আবার অনেক এক্সপার্ট আছে যারা এটা বলেন যে না, আমি চাচ্ছি আমার পার্সোনাল নেমটাকে ব্র্যান্ড করতে, সো ওইখানে আমি ব্যাকলিঙ্ক যাই দিই না কেন, সাইটটা তো আমার নামই যাক ওইখানে। এটা আবার তাদের কথা যে আমি যাচ্ছি নামটাকে ব্র্যান্ডিং করতে। সো এইটা এক একজনের মানে দৃষ্টিভঙ্গি আলাদা, এক একজনের চিন্তাধারা আলাদা, এক একজনের মার্কেটিং পলিসি আলাদা। সো আপনারা যেটা ভালো হয় করতে পারেন, কিন্তু আমি যেটা সাজেস্ট করি যে যদি এমন হয় যে আপনাদের কোনো টার্গেট কিওয়ার্ড আছে, সো যদি দেন কোনো সমস্যা, এটা এক্সট্রা একটা ভ্যালু থাকে এখানে, কারণ ওই কিওয়ার্ডটাকে দিয়ে আসছে। কিন্তু সমস্যা যেখানে, বিষয়টা এরকম যে আপনি এখানে কিওয়ার্ড হচ্ছে স্যান্ডউইচ, সো আপনার কমেন্টটা যখন সে লাইভ করবে আপনার নামের এখানে দেখাবে স্যান্ডউইচ, সেটা একটু ভালো দেখেন। আবার কমেন্টের মধ্যে লিখতেছি ওইটা দিবে না, ওই না ওয়ার্ডের মধ্যে ওই ওয়ার্ডের মধ্যে অ্যাঙ্কর টেক্সট করতে দিবে না, কারণ কমেন্ট যখন লিখবেন নরমালি একটা টেক্সট, আর কিছু করতে পারবেন না আপনি। এখানেই জানতে চাচ্ছিলাম যে এই প্রসেস আছে। আরেকটা বিষয়, কমেন্ট যখন করবেন, যেহেতু কমেন্টে একটা স্পেস দিয়েছে আপনাকে, ওইখানে হতে পারে আপনার যে চিন্তা যে আমি তাহলে কাজ করি ওর মধ্যে ব্যাকলিঙ্ক দিয়ে দিই, আমার সাইডের একটা লিঙ্ক দিলাম ওইখানে, একটা লিঙ্ক ভিতরে দিয়ে দিই কমেন্টের মধ্যে, যেহেতু লেখার স্পেস দিচ্ছে আমাকে, লিঙ্ক দিতেই পারি আমি। কিন্তু এই ধরনের কাজ করলে সাধারণত লিঙ্ক লাইভ করে না। ম্যাক্সিমাম টাইমই যদি আপনি কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দেন আলাদা হবে, তখন আপনার লিঙ্কে লাইভ করে না। এটা একটা সবচেয়ে বড় সমস্যা। তবে হ্যাঁ, লাইভ করে, কোন ক্ষেত্রে লাইভ করে, যদি এমন হয় যে আপনি এখানে এক্সট্রা ভ্যালু অ্যাডেড কোনো কথা বলেছেন, যে মনে করেন এরকম যে এখানে বিষয়টা এরকম যে এরকম একটা লেখা আছে যে কিভাবে স্যান্ডউইচ বাসায় তৈরি করতে হয়, এই প্রক্রিয়াটা এখানে বলা আছে। আপনি এখানে কি করলেন, আপনি এখানে সাথে ভ্যালু অ্যাড করেন, এটা বললেন যে আমি যে সাইডে লিঙ্কটা দিচ্ছি, তুমি যদি এখানে যাও, হয়তো এখানে গেলে তুমি আরো বেটার কিছু দেখবা, যে স্যান্ডউইচটাকে বাসায় তৈরি করা যায়, এখানে বলছে 10 মিনিটে, তুমি এটা 5 মিনিটে পেয়ে যাবা। অথবা স্যান্ডউইচটা এখানে বলছে মিষ্টি স্যান্ডউইচ তৈরি করতে, তুমি এখানে ঝাল স্যান্ডউইচ তৈরি করতে পারবা। জাস্ট এইভাবে কিছু ডিফারেন্ট, যদি সোজা কথা ভ্যালু অ্যাডেড কোনো যদি ইনফরমেশন থাকে, দেন আপনি তাহলে ওই লিঙ্কটা পাস করতে পারেন, আদারওয়াইজ না। এখন বিষয় হচ্ছে আমরা ব্লগ কমেন্টিং এর যাবতীয় সব পার্ট কিভাবে কি করতে হবে শুনলাম। ব্লগ কমেন্টিংটা নিয়ে আসলে এত বেশি কথা বলার কারণ একটাই, সেটা হচ্ছে বর্তমানে ব্লগ কমেন্টিং এর, যদিও আমরা এসইও করেছি, জানি, বুঝি, এই কারণে বলছি যে আসলে ব্লগ কমেন্টিং করে এইভাবে ইফেক্টিভভাবে কিছু করা যায় না, কিন্তু এখনো যারা বায়ার আছে, পূর্ণ বায়ার যারা আছে, তারা এখনো এই কাজটার ভ্যালু দেয়, তারা এই কাজটাকে এখনো অনেক গুরুত্ব সহকারে দেখে, এবং এর মার্কেটের চাহিদা আছে, মার্কেটে এখনো ব্লগ কমেন্টিং করায়। এখন বিষয় হচ্ছে যে যদি ব্লগ কমেন্টিং মার্কেট করিয়ে থাকে, তাহলে তার প্রাইস কেমন বা রেটিংটা কেমন আসে। মার্কেটে আগে এমন হতো যে একটা ডুপলো ব্যাকলিঙ্ক যদি আপনি নিতে পারতেন, সেটা যদি ভালো একটা সাইট থেকে হতো, PR 2-3 থেকে বা এর থেকে বেশি কোনো ভালো PR সাইট থেকে, তাহলে পার ব্যাকলিঙ্কে $1 $1.5 পর্যন্ত দিত পার ব্যাকলিঙ্কে। এখন বিষয় হচ্ছে, এটা আগে ছিল পার ব্যাকলিঙ্কে $1 পর্যন্ত দিয়েছে, $1.5 পর্যন্ত দিয়েছে। এখন বর্তমানে যদি বলি, বর্তমানে সাধারণত একটা ব্যাকলিঙ্ক ব্লগ কমেন্টিং এর থ্রুতে যদি করেন, এবং যখন করবেন, শুধু করলেই হবে না, যে বললাম যে ডকুমেন্টস যখন দিবেন, বায়ার প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করে যে দেখবে তার লিঙ্ক লাইভ আছে কিনা। যদি লাইভ থাকে কমেন্টটা, তাহলেই সে শুধুমাত্র আপনাকে পে করবে। আর যে টাকাটা পে করবে সেটা অনেক কম, সাধারণত 20 বা 30, অথবা খুব বেশি হলে 50 সেন্টস, খুব বেশি হলে, এর বেশি কখনোই হবে না। সো আপনাকে মাইন্ডসেট এভাবেই রাখতে হবে যে এখন একটা ব্লগ কমেন্টিং করলে আপনি, এমনও আছে 10 সেন্ট, 20 সেন্ট বা 30 সেন্ট এরকম মার্কেটে আপনাকে দিবে। এখন কথা হচ্ছে 10 সেন্ট, 20 সেন্ট বা 30 সেন্ট যাই দিক না কেন, ব্লগ কমেন্টিং যখন করবেন আপনারা, যদি বায়ারের জন্য হয়, আবারও বলছি বায়ারের কথা দিয়ে, যদি বায়ারের জন্য করেন, আদার্স কারোর জন্য করেন, তার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যেখানে আমরা নাম দেই, বায়ারের কাজ যখন করবেন, তখন যদি বিষয়টা এরকম হয় যে যেহেতু আমরা জানি যে নামের ক্ষেত্রে নাম দিতে হয়, তো আমরা যদি নিজেদের নামটা ওইখানে দিয়ে আসি, তাহলে কিন্তু ব্যাকলিঙ্ক তৈরি হলো আমার নামে, অ্যাঙ্কর টেক্সট আসছে আমার নামে, কিওয়ার্ড আমি ধরছি এখানে আমার নামটাকে, তার মানে এখানে কিন্তু বায়ারের কোনো লাভ হবে না। তো আপনাকে কিন্তু এটা বুঝে নিতে হবে যে বায়ারের কাজ যদি করেন, তখন অবশ্যই এখানে ট্রাই করবেন বায়ারের টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে ইউজ করতে। অবশ্যই ট্রাই করবেন বায়ারের টার্গেট যে কিওয়ার্ডটা, সেটাকে নামের জায়গায় ইউজ করবেন, তারপরে তার সাইডে ব্যাকলিঙ্ক করবেন।
তাহলে যেটা হবে, সে যে কিওয়ার্ডকে টার্গেট করেছে সেই কিওয়ার্ডকে টার্গেট করে আপনি ব্যাকলিঙ্ক করলেন, অ্যাঙ্কর টেক্সট করলেন এবং ওই কিওয়ার্ডটাকে তাহলে র্যাঙ্কিং আসার পসিবিলিটি থাকবে তার সাইটকে কেন্দ্র করে। এখন যদি এমন হয় যে বায়ার বলে দেয় আপনাকে যে ঠিক আছে তুমি আমার সাইটে ব্যাকলিঙ্ক করো, 100টা ব্যাকলিঙ্ক করলে তুমি তার মধ্যে থেকে 80টা ব্যাকলিঙ্ক তুমি কিওয়ার্ড বেস করো আর 20টা ব্যাকলিঙ্ক তুমি নন কিওয়ার্ড বেস করো, তখন আপনি করতে পারেন। কিন্তু কিওয়ার্ড বেস করলে যদি বলে যে হ্যাঁ এই কিওয়ার্ডকে টার্গেটে ব্যাকলিঙ্ক করতে হবে, এইখানেও কথা আছে। আপনি যদি এমন হয় যে একদম ফিক্সড একটা কিওয়ার্ডকেই টার্গেট করেছেন এবং ওই একটা কিওয়ার্ডকে, মানে এরকম হয় যে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্যান্ডউইচ, এই একটা কিওয়ার্ডকে আপনি স্যান্ডউইচ কিওয়ার্ড ধরেছেন এবং এই একটা কিওয়ার্ড ইউজ করেই সেম লিঙ্কটাকেই 50টা 60টা সাইডে দিয়েছেন, সো এইটা কিন্তু আপনার স্প্যামই হয়ে যায়। আপনাকে এই কিওয়ার্ড ইউজ করার ক্ষেত্রেও মানে বিভিন্ন ভার্সন ইউজ করতে হবে, যেমন লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারেন। স্যান্ডউইচটার লং টেল কিওয়ার্ড ইউজ করবেন, স্যান্ডউইচটাকে আপনি একটু এলএসআই ভার্সনে নিয়ে যাবেন। সবসময় ট্রাই করবেন কিওয়ার্ডের মধ্যে একটু সিমিলারিটি না থাকে, যেন ভ্যারাইটি অফ কিওয়ার্ড ইউজ করতে, সোজা কথা। একই কিওয়ার্ড দিয়ে বারবার কখনো ব্যাকলিঙ্ক করবেন না। নামের জায়গায় যে কিওয়ার্ডটা দেওয়া যায় এই ক্ষেত্রে আপনারা ভালো হয় এলএসআই ভার্সন ইউজ করেন, সিনোনিমাস কিওয়ার্ডগুলোকে আনেন আর কিছু দিয়ে লং টেল করে দেন কিওয়ার্ড হিসেবে ইউজ করেন। তাহলে আপনাদের যে সুবিধাটা হবে, গুগল বুঝবে যে না আসলে এটা কোনো একদম ফোর্স করে করা হয়নি বা একদম ফিক্সড একজনই করেনি, কিওয়ার্ডটা হয়তো আলাদা ডিফারেন্ট পার্সন করেছে, তারা হয়তো প্রিফার করেছে এইভাবে। বোঝা গেছে? এইভাবে করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এরকম কোনো ফিক্সড কোনো বিষয় না, সেম নামে কয়টা করবেন এরকম কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে এটা যে আমাদের ট্রাই করতে হবে যে আমরা ধরলাম যে 100টা ব্যাকলিঙ্ক ধরলাম, আমি 100টা ব্যাকলিঙ্ক করব আমার পেজের মেইন রুট ডোমেইন ইউআরএল দিয়ে। আচ্ছা, 100টার মধ্যে আমি আমার সিড কিওয়ার্ড যেটা মেইন কিওয়ার্ড, যেটা সিড কিওয়ার্ডকে আমি দেখা গেলো 10 বার বা 20 বার ইউজ করলাম, এর এলএসআই ভার্সনটাকে আরও 20 বার ইউজ করলাম, এর লং টেল ভার্সনটাকে আরও 20 বার ইউজ করলাম, এইভাবে করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করেন। এখন কথা হচ্ছে এটা হচ্ছে বায়ারের জন্য। আপনি যদি আপনার নিজের জন্য করেন তখন কিন্তু এটা ডিফারেন্ট ওয়েতে যাবে। কী হবে? তখন কিন্তু আপনি ট্রাই করবেন যে 100টা সাইডে যদি আমি ব্লগ কমেন্টিং করি, 100টা সাইডের মধ্যে যে টপ 10টা সাইড আছে, ভালো ভালো তো অবশ্যই 10টা সাইড আছে, সেই ভালো 10টা সাইডের মধ্যে অ্যাটলিস্ট 5টাতে আপনি আপনার নামটাকে ইউজ করবেন। কেন নামটাকে ইউজ করবেন? কারণ ওই মার্কেটে আপনি নিজেকেও পরিচিত করতে যাচ্ছেন, নিজের ব্র্যান্ডিংটাও চালু করতে যাচ্ছেন, যাতে আদার্স ব্লগ কমেন্টার যারা আছে তারা যেন আপনাকে চেনে এই নামে একজন ভালো ব্লগ কমেন্টার আছে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তখন নিজের নামও কিছু ইউজ করবেন, সিড কিওয়ার্ড ইউজ করবেন, লং টেল কিওয়ার্ড ইউজ করবেন, এলএসআই ভার্সন ইউজ করবেন। এইভাবে করে বিভিন্ন জিনিস দিয়ে একটা আপনি ব্লগ কমেন্টিংগুলো করবেন সাধারণত।